গাছপালা যে খাদ্যদ্রব্য খায় ওদের সাথে কম্পিট করে, অ্যানিমেল গাছপালা খায়, ওই পোকাও এসে গাছপালা খেয়ে নেয়, হিউম্যান বিং আমরা ধান চাষ করি, ধানে যে পোকামাকড় আক্রমণ করে ইত্যাদির কারণে কম্পিট লিভিং বিংস, আরেকটা লিভিং বিং যেমন প্ল্যান্ট, অ্যানিমেল, হিউম্যান বিং এর সাথে প্রতিযোগিতা করে খাবারের জন্য, বাসস্থানের জন্য। এছাড়া করে কি ট্রান্সমিট ডিজিজ, রোগবালাই ছড়ায়। আরেকটা হচ্ছে থ্রেটেন দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন রোগবালাই থেকে আমরা যে অস্বস্তিতে থাকি বা আমাদের ইকোনমিক লস, অসুখ হলে ওষুধ কিনতে হয়, ওষুধে পয়সাপাতি যায় ইত্যাদি কারণে। এছাড়া আমাদের কমফোর্ট এবং ওয়েলফেয়ার, আমাদের আরামদায়ক যে সমস্ত জিনিসপত্র আরামের ব্যাঘাত ঘটায়, এটাই হচ্ছে পেস্ট। নেট ঘাঁটলে অনেকগুলো ডেফিনেশন পাবা, আমি খুব সংক্ষেপে সহজে এই যে প্রথম টুক দিয়ে রেখেছি, এইটুক দিলেই চলে মোটামুটি। তাহলে এনি কাইন্ড অফ লিভিং অর্গানিজম কিসের জন্য ক্ষতিকারক? ইনজুরিয়াস টু প্ল্যান্টস, অ্যানিমেলস, হিউম্যান বিং, গাছপালা, অ্যানিমেল এবং মানুষের জন্য যেগুলা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে অর্থনৈতিক লস, ইকোনমিক ড্যামেজ, দিস ইজ কল্ড এ পেস্ট। আমাদের এখানে আমরা ইনসেক্ট পেস্টের মধ্যেই থাকবো আর কি। পেস্টের যে বিভিন্ন ক্যাটাগরি, হার্মফুল ইনসেক্টস অ্যান্ড মাইটস, প্রথম ক্যাটাগরিতে আমরা ধরতে পারি যেগুলা ক্ষতিকারক পোকামাকড়। ক্ষতিকারক বলছি এই কারণে, আমাদের আবার কিছু উপকারী পোকামাকড় আছে। আরেকটা আমরা যেটা জানি L2 তে পড়েছি, তোমরা হয়তো আমার সাথে ছিলে, ইনসেক্ট এবং মাইট দুই জিনিস, আমরা ডিফারেন্সিয়েশন পড়েছিলাম। দ্বিতীয় ক্যাটাগরিতে আসে উইডস, আগাছা। বিভিন্ন শস্যের আগাছা কিন্তু একটা বড় পেস্ট ক্যাটাগরিতে পড়ে। মলাস্ক, শামুক জাতীয় যে সমস্ত অর্গানিজম আছে। মাইক্রোবস, মাইক্রোবসের আন্ডারে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। এখন যে চারিদিকে অসুখ বিসুখ চলছে, করোনা ভাইরাসের জন্য দায়ী। নেক্সট আসে একটা ভার্টিবেট পেস্ট, মেরুদণ্ডী, মেরুদণ্ডীর মাঝে রোডেন্টস, ইঁদুর জাতীয় প্রাণী, ওয়াইল্ড পিগ আছে, ডিয়ার, বন্য হরিণ, শস্য গাছপালা খেয়ে ফেলে, মাংকি, বাঁদর, এটা গাছের ফল টল খায়, এলিফ্যান্ট, এই যে আমাদের হালুয়াঘাট ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে ধান টানের অনেক ক্ষতি করে, বার্ডস, বিভিন্ন গাছের ফল খেয়ে আমাদের ক্ষতি করে। তাহলে পরীক্ষায় যদি আসে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পেস্ট ক্যাটাগরিজ, এই কয়েকটা নাম লিখলেই হবে উইথ সাম এক্সাম্পলস। পেস্টের ক্যাটাগরি হচ্ছে এটা, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পেস্ট। নেক্সট আসবে আমাদের টাইপস অফ পেস্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। টাইপস অফ পেস্ট, কি কি টাইপ হতে পারে? 5টা টাইপ বলা আছে এখানে: মেজর পেস্ট, মাইনর পেস্ট, অকেশনাল পেস্ট, পটেনশিয়াল পেস্ট এবং মাইগ্রেটরি পেস্ট। ঠিক আছে, এই জিনিসগুলা হালকা তোমরা 2-3 মিনিটের মাঝে লিখে নাও। তাহলে আগেরটা বললাম আমরা ক্যাটাগরি, ক্যাটাগরিজ অফ পেস্ট, আর এখানে বলা আছে টাইপস। বাংলা কি হবে? প্রকারভেদ মনে হয়। টাইপস অফ পেস্ট। প্রথমটা হচ্ছে কি, মানে চাবি, প্রধান। চাবি ছাড়া যেরকম তালা খুলে না, পেস্টের ক্যাটাগরির মাঝে প্রথম ক্যাটাগরি হচ্ছে কি পেস্ট। অন্যভাবে বলা যেতে পারে এটা মাইগ্রেটরি পেস্ট। এটা কিভাবে কি? দি পেস্ট হুইচ কজ সিগনিফিক্যান্ট ড্যামেজ রেগুলারলি, নিয়মিতভাবে একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটাকে বলা হচ্ছে, যদি কোনো প্রিভেন্টিভ মেজার না নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে কি পেস্ট অথবা মেজর পেস্ট। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ধানের মাজরা পোকা। ধান ক্ষেতের একটা প্রধান শত্রু হচ্ছে, বাংলায় বলে মাজরা পোকা, ইংরেজিতে স্টেম বোরার। আমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, প্র্যাকটিক্যাল ক্লাসে সরাসরি এই স্পেসিমেন দেখানো হবে, গাছের সিমটম, মাজরা পোকার ক্ষতির ধরন এবং পোকাও চিনিয়ে দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে মাইনর পেস্ট। মাইনর পেস্ট হচ্ছে এনভায়রনমেন্ট যখন তাদের ফেভারেবল থাকে, প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট বাট নট কজিং ইকোনমিক ড্যামেজ, দে মে অ্যাপিয়ার অ্যাজ মেজর পেস্ট ইফ এনভায়রনমেন্টাল কন্ডিশনস আর ফেভারেবল। প্রত্যেক বছর বছর তারা প্রধান শত্রু বা প্রধান পেস্ট হিসাবে আসে না। এই 2-3 বছর পর পর বা 1 বছর পর পর, 5 বছর পর হঠাৎ তারা এসে ফসলের ক্ষতি করে থাকে, ফ্রুটেরও ক্ষতি করে, আমাদের ঘর বাড়িতে বিভিন্ন আসবাবপত্রের ক্ষতি করে। এই যেমন উই পোকা ধরতে পারো, এটা মাইনর পেস্ট, প্রত্যেক বছর আসে না, সিজনাল, কোনো কোনো সিজনে আসে। ধান খেতে থাকে ধরো রাইসের পামড়ি পোকা, রাইস হিসপা, ইংরেজিতে বলে হিসপা, HISPA, বাংলায় হচ্ছে পামড়ি পোকা। প্রতি বছর ক্ষতির কারণ হয় না, আবহাওয়া যখন ফেভারেবল বা আমরা এদের কন্ট্রোলের জন্য যথেষ্ট সচেতন না থাকি, ওই বছর এটা এই পেস্ট হিসাবে চলে আসে খেতে। এটা হচ্ছে মাইনর, প্রতি বছর না,
3 নাম্বার হচ্ছে আমাদের অকেশনাল পেস্ট, দে কজ সিগনিফিক্যান্ট ড্যামেজ অকেশনালি, অকেশনাল পেস্ট। এটার আন্ডারে আমরা লিখতে পারি সেমিলুপার, জুট সেমিলুপার, পাট গাছের একটা পেস্ট। সেমিলুপ, লুপ মানে হচ্ছে যে গোলাকার আংটার মতো তৈরি করে, সেমিলুপ অর্ধ গোলাকার, এটা অকেশনাল পেস্টের আন্ডারে পড়তে পারে। পটেনশিয়াল পেস্ট এক্সাম্পল হিসাবে লিখতে পারো এক্সাম্পলটা আরেকবার বলেন। অ্যাফিড বা জাব পোকা হচ্ছে পটেনশিয়াল পেস্ট, দে হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, তাদের বড় ধরনের ক্ষতি করার যথেষ্ট ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, কিন্তু যদি আমরা আগে ভাগে প্রিভেন্টিভ মেজার নিয়ে রাখি তখন ওরা অত বড় ক্ষতি করতে পারে না। এক্সাম্পল হচ্ছে অ্যাফিড ইংরেজিতে, বাংলায় জাব পোকা। নেক্সট আসতে পারে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মাইগ্রেট করে, তারা যে জায়গায় বর্তমানে আছে ওই জায়গায় তাদের খাবারের সংকট, খাবার নাই, ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে। এক্সাম্পল লিখতে পারো লোকাস্ট। তাহলে আমরা কি বললাম, মেজর পেস্টের এক্সাম্পল 1 নাম্বার দিতে পারো মাজরা পোকা, স্টেম বোরার, ধানের মাজরা পোকা, স্টেম বোরার। 2 নাম্বার মাইনর পেস্ট, প্রতি বছরে আসে না কিন্তু দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, 1 বছর 2 বছর পর পর 5 বছর পর তারা এসে আক্রমণ করে, পামরি পোকা বলেছি। অকেশনাল পেস্ট সেমিলুপার, সেমিলুপার হচ্ছে অকেশনাল পেস্ট। পটেনশিয়াল পেস্ট হিসাবে আসতে পারে অ্যাফিড বা জাব পোকা। আর মাইগ্রেটরি পেস্ট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা দলগতভাবে মুভ করে, যেমন লোকাস। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, টাইপস অফ পেস্ট। আর আগের স্লাইডে মনে রাখবে ওটা ছিল ক্যাটাগরিজ, ওকে। পেস্ট কন্ট্রোল এবং পেস্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? পেস্ট কন্ট্রোল, কন্ট্রোলটা হচ্ছে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ গেট রিড অফ এক্সিস্টিং পেস্ট বাই ইউজিং পেস্টিসাইড। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের মাধ্যমে পেস্টকে গেট রিড অফ, পেস্টকে দূরীভূত করা, এটা হচ্ছে কন্ট্রোল। নেক্সট যেটা দেওয়া আছে পেস্ট ম্যানেজমেন্ট, আমাদের যে পেস্ট বা আপদ বা বালাই এদেরকে ম্যানেজ করা। পেস্ট কন্ট্রোলে কিন্তু পুরা পেস্টটা দমন হয়ে যায়, মাঠে আর কোনো পেস্ট থাকে না। আর ম্যানেজমেন্ট হচ্ছে এই যে সবুজ কালারে যেটা আমাদের দেওয়া আছে, ইকোনমিক ইনজুরি লেভেলের, অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তের নিচে আমরা পেস্টকে রাখবো। 100% পেস্ট পপুলেশন কন্ট্রোল করার দরকার নাই, কারণ তাহলে ইকোলজিক্যাল ইমব্যালেন্স দেখা দিবে, পরিবেশের ভারসাম্যহীনতা। কাজে আমরা ম্যানেজ করব যাতে আমাদের অর্থনৈতিক ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। পরীক্ষায় মাঝে মাঝে আসে বা ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে প্র্যাকটিক্যালে, ডিফারেন্সিয়েট পেস্ট কন্ট্রোল অ্যান্ড পেস্ট ম্যানেজমেন্ট। কন্ট্রোল হচ্ছে 100% দমন, পুরা পেস্ট দমন হয়ে যাবে। ম্যানেজমেন্ট হচ্ছে অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তের নিচে পেস্ট পপুলেশনটা রাখবো, যেটা আমাদের অর্থনৈতিক ক্ষতির কারণ হবে না, কিন্তু 100% পেস্ট দমন করার প্রয়োজন নাই। দুই জিনিস বোঝা গেছে? কন্ট্রোল 100% দমন, রিপিট। আর ম্যানেজমেন্ট হচ্ছে বিলো ইকোনমিক ইনজুরি লেভেল, কিছু পপুলেশন পরিবেশে থাকবে যাতে পরিবেশের ভারসাম্যহীনতা নষ্ট না হয়। নিচে বলা আছে পেস্ট কন্ট্রোল ইজ ইরাডিকেশন অফ পেস্ট, হোয়ারএজ পেস্ট ম্যানেজমেন্ট, পিএম মানে বলা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট ইজ রিডাকশন দ্য পেস্ট নাম্বার বিলো ইকোনমিক ইনজুরি লেভেল, অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তে যেন না পৌঁছায় এর নিচে রাখা। এখন কোশ্চেন আসতে পারে আমরা বুঝবো কিভাবে এই ক্রপের জন্য কতটা পপুলেশন থাকলে ওটা ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে আছে, ওটা পরবর্তীতে আমরা বলে দিব। ইকোনমিক ইনজুরি লেভেল বিভিন্ন ক্রপের জন্য, বিভিন্ন ইনসেক্টের জন্য নাম্বার অফ পপুলেশন ডিফারেন্ট। পেস্ট আউটব্রেক, এটা ওই মাইগ্রেশনের মতোই অনেকটা, দি অকারেন্স অফ এ লার্জ নাম্বার অফ কেসেস অফ এ পেস্ট। আমরা বললাম মাইগ্রেশন যখন এক পার্টিকুলার স্পিসিস অফ পেস্ট এককভাবে না দলগতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, কি জন্য হতে পারে? ইন এ শর্ট সময়ের মাঝে, ডিউ টু সাডেন চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন, আবহাওয়াগত পরিবর্তনের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পেস্ট মাইগ্রেট করে চলে আসে। ইদানিং একটা পেস্টের নাম খুব বলা হচ্ছে আমাদের দেশে, আগে ছিল না, ইদানিং এসছে আমাদের দেশে। নতুন একটা ক্রপ হচ্ছে ভুট্টা। এই ভুট্টাতে একটা পেস্ট এসছে ফল আর্মি ওয়ার্ম, ফল আর্মি ওয়ার্ম অফ মেইজ। ভুট্টা, ভুট্টার ফল আর্মি ওয়ার্ম এনভায়রনমেন্টাল আবহাওয়া বা পরিবেশগত পরিবর্তনের কারণে অন্য দেশ থেকে আমাদের দেশে চলে এসছে। এখন কি কি কারণে পেস্ট আউটব্রেক হতে পারে? ছোট কোশ্চেন যদি থাকে, কজেস অফ পেস্ট আউটব্রেক,
এক নাম্বার আমরা যেটা বললাম, আবার বলছি, ফেভারেবল ওয়েদার কন্ডিশন, আবহাওয়াগত দিক যদি নিজেদের ফেভারে হয়, এই ফেভারেবল ওয়েদার কন্ডিশনের কারণে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আউটব্রেক ঘটে। আউটব্রেক মনে রাখবা একক পেস্ট পপুলেশন না, দলগত। 2 নাম্বার ইন্টেনসিভ কাল্টিভেশন অ্যান্ড মনোকালচার, একই জমিতে বারবার একই ফসল চাষ করা। এই জন্যে বলা আছে, অ্যাগ্রোনমিতেও বলবে, আমরাও যেটা বলে থাকি, প্রতি বছর একই জমিতে একই ফসল চাষ না করা। ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল এনিমিজ, আমাদের যে প্রকৃতিতে ন্যাচারাল এনিমিজ আছে, যেমন অ্যাফিডের ন্যাচারাল এনিমিজ লেডিবার্ড বিটেল। এই ন্যাচারাল এনিমিজ আমরা যদি মেরে ফেলি, এই পরিবেশ থেকে নিয়ে যাই, তাহলে ওই পপুলেশনগুলা বেড়ে যায় দ্রুত। ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল হ্যাবিটেট, পরিবেশ, পোকারা যে পরিবেশে থাকে, পরিবেশের যদি আমরা পরিবর্তন ঘটাই বা হ্যাবিটেট ধ্বংস করে ফেলি, ওরা অন্য জায়গায় যে তখন ওই যে বাসা বাঁধবে বা অন্য জায়গায় মাইগ্রেট করবে। প্রোডাকশন অফ নিউ ক্রপস, এই যে আমরা যেটা বললাম একটু আগে, মেইজ, ভুট্টা আমাদের দেশে খুব কমন ক্রপ না, আগে ছিল না, গত কয়েক বছর ধরে চাষ করছি, এবং গত 2-3 বছর ধরে ফল আর্মি ওয়ার্ম নামক পোকাটা এই নতুন ক্রপে চলে এসেছে। অ্যাক্সিডেন্টাল ইন্ট্রোডাকশন অফ ফরেন পেস্ট, এক দেশ থেকে আরেক দেশে কোনোভাবে বিভিন্ন কমোডিটির মাধ্যমে অথবা পোকার ডিম বা পিউপা বা বাচ্চা যদি ইন্ট্রোডিউস করে চলে আসে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্ট্রোডাকশন। আমাদের এটা মানে কোনো প্রোগ্রাম ভিত্তিক না, অসচেতন থাকার কারণে এই যে ফরেন পেস্ট চলে আসতে পারে। ইউজ অফ পেস্টিসাইড, ঘন ঘন পেস্টিসাইড ব্যবহারের ফলে পেস্টের মাঝে তাদের সহ্য ক্ষমতা বেড়ে যায়, রেজিস্ট্যান্স গ্রো করে, পরবর্তীতে ওই পেস্টিসাইডে ওই পোকা আর দমন করা যায় না, নতুন পেস্টিসাইড লাগে। বা ইদানিং ফার্মাররা যেটা করতে থাকে, কয়েক জাতীয় পেস্টিসাইড একত্রে মিশিয়ে ব্যবহার করে, মিশিয়ে ব্যবহারের কারণে ওই যে তাদের পোকাদের রেজিস্ট্যান্স বেড়ে যায়, ওই পেস্টিসাইডে কাজ হচ্ছে না, হয়তো নতুন পেস্টিসাইড লাগে অথবা ওদের ডোজ বাড়িয়ে দিতে হয়। নাও দুইটা জিনিস হয়তো বা কেউ কেউ শুনেছো, না হলে আজকে নতুন আমরা বলছি আইপিএম, এটা শোনার কথা। আইপিএম বিস্তারিত ভাবে কি বলা হচ্ছে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। পেস্ট ম্যানেজমেন্টের যে বিভিন্ন পদ্ধতি আছে, এই যে কম্বাইনিং বায়োলজিক্যাল কন্ট্রোল একটা কন্ট্রোল মেথড, কালচারাল কন্ট্রোল আরেকটা কন্ট্রোল মেথড, ফিজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল ইত্যাদি সব কয়টা কন্ট্রোল মেথড কিভাবে নিজেদের সুবিধা মতো এবং বোকা মারার জন্য যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় ওই দিকে চিন্তা ভাবনা রেখে বা নজর রেখে যখন আমরা মিলিতভাবে ইউজ করি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, আইপিএম সংক্ষেপে বলে, এবং প্রায়শই শোনা যায় ইদানিং ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আবার বলি, পেস্ট ম্যানেজমেন্টের আপদ বালাই দমনের জন্য যে বিভিন্ন পদ্ধতি আছে, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, বায়োলজিক্যাল জৈবিক দমন, কালচারাল, ফিজিক্যাল, কেমিক্যাল, আরো কিছু আছে। এই ইত্যাদি সমস্তগুলা টুলস বা মেথড একত্রিত করে যাতে আমাদের ইকোনমিক অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির পরিমাণ কম হয়, হেলথ হ্যাজার্ড শরীরে কোনো হ্যাজার্ড না ঘটে, পরিবেশ এনভায়রনমেন্ট পরিবেশটা ঠিকমতো বজায় রাখে, ইত্যাদি সব দিক চিন্তা করে যখন আমরা ইন্টিগ্রেট করব, সমন্বিত করব বিভিন্ন পদ্ধতিগুলো একত্রে, কি জন্যে? ফর পেস্ট কন্ট্রোল বা পেস্ট ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে আইপিএম। নিচে আরেকটা নতুন ওয়ার্ড দেওয়া আছে আইসিএম, পার্থক্যটা মনে রাখবে, আইসিএম ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। প্রথমটাতে বলা ছিল অনলি পেস্ট, পোকাটাকে দমন করব, দ্বিতীয় হচ্ছে ক্রপ, শস্যটাকে শুরুর থেকে আমরা যদি জমি কর্ষণ ভালো মতো করি, যেই বীজ লাগাবো বীজটা যদি সুস্থ হয়, ছিটিয়ে বোনার চাইতে যদি সারিবদ্ধভাবে বুনি ইত্যাদি নানাবিধ প্র্যাকটিস গুলা যদি সঠিকভাবে করা হয়ে থাকে, ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ স্টার্টিং ক্রপ সাইকেল, ক্রপের সাইকেল, জমি চাষ, বীজ বপন, ওখান থেকে শুরু হবে। সুস্থ বীজ, একটা অসুস্থ বীজ লাগালা গাছ দুর্বল হবে, গাছ নরম হবে, সাসেপ্টেবল হবে, পোকার আক্রমণ বেশি হবে। কাজেই ফ্রম দ্য ভেরি বিগিনিং শস্যের যে দমন, এটা যদি আমরা একেবারে আর্লি স্টেজ থেকে মেনটেন করে থাকি, স্বাভাবিকভাবে ওখানে পোকার আক্রমণ বা ডিজিজের আক্রমণ কম হওয়ার কথা। এই জন্য বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। আর আগেরটা ছিল অনলি পেস্ট। তাহলে আইপিএম এবং আইসিএম কোনটার এরিয়া কভারেজ বেশি হবে? রাইট, আইসিএম এর এরিয়া কভারেজটা বেশি, কারণ এটা শুরু থেকে করা হচ্ছে। আর আইপিএম করা হচ্ছে অনলি হোয়েন পেস্ট আর অ্যাভেলেবল, গাছে বা শস্যে যখন পেস্ট পোকামাকড় ডিজিজ আসলো
ওই সময় আমরা সচেতন হলাম, দমন ব্যবস্থা নিলাম, এটা আইপিএম। আইপিএম এর এরিয়া কাভারেজ কম, আইসিএম এর এরিয়া কাভারেজটা বেশি। Why pest management is necessary? কি জন্য দরকার? For getting long term control, লম্বা সময় ধরে যাতে আমরা ম্যানেজমেন্ট, লম্বা সময় ধরে যাতে পেস্টটা আমাদের বিলো ইকোনমিক ইনজুরি লেভেলে থাকে। রিডাকশন অফ পেস্টিসাইড ইউজ, আগের থেকে সচেতন হলে পেস্টিসাইড ইউজের পরিমাণ কম হবে, ভলিউম কম লাগবে। ভলিউম যদি কম লাগে স্বাভাবিকভাবে ইকোনমিক দিক দিয়ে আমরা বেনিফিটেড হব, অর্থনৈতিক দিক দিয়ে আমাদের লসটা কম হবে। রিডাকশন রিস্ক টু ফার্মার, জেনারেল পাবলিক, এনভায়রনমেন্ট। পেস্টিসাইড ইউজের সময় প্রধান রিস্কে থাকে যে এটা ইউজ করছে কৃষক, ফার্মার। দ্বিতীয়, এটা যদি পরিবেশে আশেপাশে পানিতে ছড়িয়ে যায়, ওই বিষাক্ত পানি পুকুরে গেল, পুকুরটা যার, তার ওই পুকুরের মাছ মারা গেল। পরিবেশ, আবহাওয়ার বিষাক্ততা বা আবহাওয়াতে যে পলিউটেন্টের পরিমাণ বেড়ে গেল, স্বাভাবিকভাবে এনভায়রনমেন্ট নষ্ট হবে, এবং এনভায়রনমেন্টে যেহেতু আমরা মানুষরা থাকি আমাদের ক্ষতি। রিডাকশন রিস্ক টু ফার্মারের জন্য পেস্ট ম্যানেজমেন্ট আমাদের দরকার। লাস্ট, কনজার্ভ ন্যাচারাল এনিমিজ, পরিবেশে প্রকৃতিগতভাবে কিছু প্রাকৃতিক শত্রু আছে। ইনসেকটিসাইড ইউজ না করলেও, আমরা পোকামাকড় না মারলেও পরিবেশে কিছু ন্যাচারাল এনিমিজ অ্যাভেলেবল। আগে যেটা বললাম, অ্যাফিডের জন্য ন্যাচারাল এনিমিজ হচ্ছে লেডিবার্ড বিটেল বা লেডি বিটেল বলা হয়। এগুলা পরিবেশে যত বেশি থাকবে পোকামাকড়ের পপুলেশন কম থাকবে, কারণ ন্যাচারাল এনিমিজের প্রধান খাদ্যই হচ্ছে পেস্ট, ওদেরকে ওরা খায়। এইভাবে সাইকেলটা কমপ্লিট হয় আর কি। কাজে ন্যাচারাল এনিমিজ যদি আমরা ধ্বংস করি, ওই পেস্টের পপুলেশনটা বেড়ে যাবে। কাজে ওই দিক খেয়াল রাখতে হবে। কিভাবে? লং টার্ম কন্ট্রোল মেজার আমাদের মাথায় রাখার জন্য পেস্ট ম্যানেজমেন্ট দরকার। পেস্টিসাইড ইউজের পরিমাণ কমানোর জন্য রিডাকশন অফ রিস্ক, ফার্মার, যে কৃষক পেস্টিসাইডটা ইউজ করছে তার রিস্ক কমানোর জন্য জেনারেল পাবলিক, আশেপাশে আমাদের যাদের জমি আছে বা পুকুর আছে আমাদের প্রতি রিস্ক কমানো। ফাইনালি এনভায়রনমেন্ট, পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, ভারসাম্য অবস্থা বজায় থাকে ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। লাস্ট হচ্ছে কনজার্ভ ন্যাচারাল এনিমিজ, প্রকৃতিতে প্রাকৃতিক শত্রু যেগুলো আছে, আমি একটা বলেছি লেডিবার্ড, এছাড়া আরো অনেক আছে। যেমন ধরো ওই প্রেইং ম্যান্টিড আছে, লেস উইং আছে, গ্রাউন্ড বিটেল আছে, টাইগার বিটেল আছে, এগুলা সব ন্যাচারাল এনিমিজের এক্সাম্পল। পরবর্তীতে আরেকটা টার্মিনোলজি আমাদের এসেছে অ্যাগ্রো ইকোসিস্টেম। আমরা যদি দুইটা ভাগ করি, অ্যাগ্রোনমি বা এগ্রিকালচার থেকে এসেছে অ্যাগ্রো, ইকোসিস্টেম পরিবেশ থেকে এসেছে ইকোসিস্টেম। প্রব্বটানিতে হয়তো বা টাচ দিয়েছে লিভিং অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের বা ইকোলজির যে রিলেশন, interaction or relationship of living organism with environment is known as ecosystem. আর এই ইকোসিস্টেমের সাথে অ্যাগ্রোনমি বা এগ্রিকালচারের যে রিলেশন, দিস ইজ নোন অ্যাজ অ্যাগ্রো ইকোসিস্টেম। ঠিক আছে, দুইটা ওয়ার্ড, এগ্রিকালচার অ্যাগ্রোনমি থেকে এসেছে অ্যাগ্রো, ইকোসিস্টেম বা ইকোলজি থেকে এসেছে এই ইকোসিস্টেম। লিভিং অর্গানিজমের সাথে পরিবেশের বা কি বলা যায় এনভায়রনমেন্টের যে রিলেশন, interaction or relationship of living organism with environment is known as ecology or ecosystem, and the ecosystem which is related with agriculture is known as agroecosystem. Definition টা এখানে দেওয়া আছে, একটু লিখে নাও। Spatially and functionally coherent unit of agricultural activity which includes living and non-living component. Living মানে যে কোনো অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান বিং, নন লিভিং হচ্ছে আলো, বাতাস, পানি ইত্যাদি। নন লিভিং পরিবেশ বা এনভায়রনমেন্টের বিভিন্ন উপাদান, এই দুইটার মাঝে যে রিলেশন, কি জন্যে, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ইন্টারাকশন, এবং তাদের মাঝে যে ইন্টারাকশন হয়ে থাকে, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে আমাদের অ্যাগ্রো ইকোসিস্টেম। পরবর্তীতে আমরা যেটা আসবো, শুরুতে বলেছিলাম আমরা তিনটা জিনিস পেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির আন্ডারে। প্রথমে ছিল কনসেপ্ট, পরবর্তীতে তিনটা আলাদা ভাগ ছিল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইটিএল বলে সংক্ষেপে, ইকোনমিক ইনজুরি লেভেল, ইআইএল বলা হয়। আর এই দুইটার মাঝামাঝি যে একটা অবস্থা, জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য অবস্থা। তিনটা আলাদা আমরা ডিটেলস পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে তিনটা স্ট্র্যাটেজি বা পেস্ট ম্যানেজমেন্টের তিনটা জিনিস, লেভেল, যেগুলো আমাদের মনে রাখা দরকার। ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, সংক্ষেপে বলে ইটিএল।
ইকোনমিক ইনজুরি লেভেল, সংক্ষেপে বলে ইআইএল, জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইটিএল আর ইআইএল এর মাঝামাঝি যে অবস্থা, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য অবস্থা। আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে কোনো ক্রপে পেস্ট পপুলেশন যেন ইআইএল পর্যায়ে যেতে না পারে। ইকোনমিক ইনজুরি লেভেলে যাওয়ার আগেই প্রোটেকশন মেজার নিতে হবে। পরবর্তীতে ইকোনমিক ইনজুরি লেভেলে চলে গেলে আমাদের পেস্ট কন্ট্রোল বা ম্যানেজমেন্টের খরচ হবে বেশি, ইনসেকটিসাইড লাগবে বেশি। এটা পার হয়ে যদি ইটিএল এ চলে যায়, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, তখন ওই পেস্ট যতই পেস্টিসাইড ইউজ করো ওটা আর কন্ট্রোল করা যাবে না। এই তিনটা লেভেল ডিটেলস আমরা আবার পরবর্তীতে পড়ব। নাও ইফ এনিবডি হ্যাভ এনিথিং টু আস্ক, কারো যদি কোনো জিজ্ঞাস্য কিছু থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার অ্যাগ্রো ইকোসিস্টেমটা যদি আরেকবার বুঝাতেন। আজকে এটুকুই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞাসা করে লাভ কি? স্যারের নাম্বার নোট ডাউন কর 01716665704। ফোন দিয়ে স্যারকে জিজ্ঞেস কর। হ্যালো, আর কারো যদি জিজ্ঞাসা থাকে তো চ্যাট বক্সে লিখে দিতে আমাদের হবে। এইটুকু। এখন কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার অ্যাগ্রো ইকোসিস্টেমটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন। এই ছাত্র শুনতে পাচ্ছিস না, স্যারকে ফোন দিতে হবে। তুই চ্যাট বক্সে লিখে দে, সমস্যা নেই। চ্যাট বক্সে লিখলেও স্যার দেখবে কিনা সেটাও সন্দেহ আছে রোলের মধ্যে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কোন কোন ইয়েতে আছে, কোন লগতে? আমি তো পাচ্ছি না এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। ওটা ক্লিক করবো না? হবে হবে। অ্যাটেন্ডেন্স তুমি দিতে পারো, অথবা আমি ওখানে ওই যে আমি রেকর্ড করে ফেলছি, ওটা করা আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক চ্যাট আছে। বক্সে সবাই কোশ্চেন লিখে দিচ্ছে স্যার। আমি ক্লিক করেছি এটা, হ্যাঁ ওরা লিখে দিই, অসুবিধা নেই। তাহলে আমাদের আজকে এইটুকুই। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই কোশ্চেন চ্যাট বক্সে লিখ। চ্যাট বক্সে আইডি দাও, বন্ধ করো। বহুত আইডি দিয়েছিস তো, অনেক হয়েছে, আর কত? হ্যাঁ, কোশ্চেন দিয়েছে, আমি লিখবো কোথায়? ওখানে শোনা যাচ্ছে না? আচ্ছা বলছি। হ্যাঁ, ফারিহা একটা কথা বলেছে। ফারিহা জানতে চাইছে আইসিএম প্রসেসটা যদি আরেকবার। আমরা বলেছিলাম আইপিএম আর আইসিএম। আইপিএম কনসার্নড উইথ অনলি পেস্ট, শুধুমাত্র ক্রপে যখন পেস্ট আসবে ওই সময় থেকে আমরা
সচেতন হই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আর আইসিএম হচ্ছে শস্য লাগানোর শুরু থেকে, যখন আমরা জমি চাষ শুরু করি, জমিটা গভীরভাবে চাষ করলাম। গভীর চাষ করলে হবে কি, মাটিতে অনেক সময় পোকার ডিম বা বাচ্চা বা পিউপা থাকে। গভীর চাষে নিচের জিনিসগুলো, এই যে ডিম বাচ্চা পিউপা উপরে চলে আসে। চাষ যখন লাঙ্গল বা ট্রাক্টর যেতে থাকে, পিছে পিছে দেখবা বিভিন্ন পাখি ঘুরছে। পাখিগুলো ওদের ওই পোকার ডিম বা বাচ্চাগুলা খেয়ে ফেলে। শুরুর থেকে এটা কন্ট্রোল মেজারের দিকে আমরা সচেতন। আমরা যখন বীজ লাগাবো, বাজারে বিভিন্ন জাতের বিভিন্ন মানের বীজ আছে। উন্নত জাতের বীজ লাগালাম, উন্নত জাতের বীজ থেকে চারা হবে শক্তিশালী, তার এই সহ্য ক্ষমতা বেশি, পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কথা। আরেকজনে যেটা জানতে চেয়েছে, রেদওয়ান মেজর এবং মাইনর পেস্ট। মেজর পেস্ট যেটা, এটা প্রতি বছরই ওই ক্রপে আসবে, প্রতি বছরই ওই পেস্টের আক্রমণ দেখা দেবে। মেজর পেস্ট যেমন ধানের বেলায় আমরা বলেছি মাজরা পোকা, এটা প্রতি বছর আসবে। আরেকটা হচ্ছে মাইনর পেস্ট, এটা হচ্ছে আবহাওয়া যখন ফেভারেবল বা তাদের খাদ্যদ্রব্যের ঘাটতি, প্রতি বছর আসবে না, কিন্তু দে হ্যাভ দ্য ক্যাপাসিটি। এক বছর 2 বছর পর পর, যেমন ওই যে পামরি পোকা বলেছি, ইংরেজিতে বলে রাইস হিসপা, বাংলায় পামরি পোকা, প্রতি বছর আসে না। কোনো কোনো বছর খবর আসে যে অমুক এলাকায় পামরি পোকার আক্রমণটা এবারে মেজর। এটা ছিল আসলে মাইনর, ওই বছর পার্টিকুলার আবহাওয়ার কারণে, পার্টিকুলার কারণের কারণে ওটা মেজর হয়ে গেছে। যেমন পামরি পোকা, ইংরেজিতে বলে হিসপা। আবারও বলি, মেজর হচ্ছে প্রতি বছর আসবে, রেগুলার। আর মাইনর হচ্ছে প্রতি বছর আসবে না, অল্টারনেট ইয়ারে আসতে পারে। আরেকটাকে জোবায়ের জানতে চেয়েছে টাইপস অফ পেস্টের এক্সাম্পল গুলো। টাইপস অফ পেস্ট এক্সাম্পল প্রত্যেকটা তো বলেই দিলাম। মেজর পেস্ট হচ্ছে স্টেম বোরার, মাজরা পোকা। মাইনর পেস্ট হচ্ছে যেমন ওই যে পামরি পোকা লিখতে পারো। অকেশনাল পেস্ট হচ্ছে সেমিলুপার। তারপরে মাইগ্রেটরি পেস্ট হচ্ছে ওই যে কি বললাম, লোকাস্ট। ইকোনমিক, আর কে এটা জানতে চেয়েছে, মোস্তফা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইকোনমিক ইনজুরি লেভেল, এটার জাস্ট টার্মিনোলজিটা আজকে বলেছি, আগামীতে এটা ডিটেলস বলবো, তখন বোঝা যাবে। ইকোনমিক ইনজুরি লেভেল, থ্রেশহোল্ড লেভেল এবং জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, এর ডিটেলস আগামীতে, আজকে না। আজকে জাস্ট টার্মিনোলজি বলেছি। সুস্মিতা জানতে চেয়েছে অ্যাগ্রো ইকোসিস্টেম। প্রথমে জানতে হবে ইকোসিস্টেমটা কি। ইকোসিস্টেম হচ্ছে পরিবেশের সাথে লিভিং বিং, যাদের জীবন আছে বা জীবন্ত অর্গানিজমের এনভায়রনমেন্টাল বিভিন্ন প্যারামিটার, যেমন আলো বাতাস পানি, ইন্টারাকশন বা রিলেশন অফ লিভিং বিং উইথ environmental factor is known as ecosystem, and the ecosystem related with agriculture is known as agroecosystem. ঠিক আছে, তাহলে ইকোসিস্টেমের আন্ডারে দুইটা, লিভিং বিংস এর সাথে নন লিভিং বিং, যেমন এনভায়রনমেন্ট, আলো বাতাস ইত্যাদির যে যোগাযোগ, এইটাই হচ্ছে ইকোসিস্টেম। আর এগ্রিকালচারের সাথে যে ইকোসিস্টেম রিলেটেড, দিস ইজ নোন অ্যাজ অ্যাগ্রো ইকোসিস্টেম। আর কিছু? আর কারো কিছু না থাকলে আজকে এটুক থাক। এরপরেও যদি কোনো কিছু জানতে হয় আমাকে রিং করো, বা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।